ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৫ দিনের ব্যবধানে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট ১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরও। কিশোরগঞ্জ ৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে শপথ গ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক। তার ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পঞ্চগড় ২ আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব। হাজী আমিনুর রশিদ ইয়াসিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বরিশাল ১ আসনের সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনও ফোন পেয়েছেন। বগুড়া ২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচিত নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদও মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন। সরকারিভাবে মন্ত্রণালয় বন্টনের প্রজ্ঞাপন সন্ধ্যার পর জারি হওয়ার কথা থাকলেও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে সম্ভাব্য দপ্তর বন্টনের একটি চিত্র ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন ড খলিলুর রহমান। কূটনৈতিক অঙ্গনে অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগের প্রেক্ষাপটে তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আনা হচ্ছে বলে দলীয় সূত্রের ভাষ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে সালাউদ্দিন আহমদকে, যিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন ঘনিষ্ঠদের কাছে। অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক নীতির বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে অর্থ মন্ত্রণালয়ে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন। করোনা পরবর্তী স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, হাসপাতাল ব্যবস্থাপনা ও ওষুধ খাতের স্বচ্ছতা নিশ্চিত করাকে সামনে রেখে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দায়িত্বে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাঠ পর্যায়ে রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে গতি আনার পরিকল্পনা রয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন অনিন্দ ইসলাম অমিত। শিক্ষামন্ত্রীর দায়িত্বে আসছেন এহসানুল হক মিলন ও এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হবেন সাইদ নোমান। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন আব্দুল আওয়াল মিন্টু। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্বে আসছেন মির্জা আব্বাস। অবকাঠামো উন্নয়ন, আবাসন খাতে সংস্কার ও জ্বালানি নিরাপত্তা এসব খাতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন সরকারের নীতিগত আলোচনায়। দলীয় সূত্রে আরও জানা গেছে গয়েশ্বরচন্দ্র রায়, সৈয়দ মোয়াজ্জেম হোসেন অ্যানি, আন্দালিব রহমান পার্থ এবং আসাদুজ্জামানও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন হুমায়ুন কবির, যিনি মূলত কূটনৈতিক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবেন। এর আগে বেলা 11:15টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার সাংবিধানিক ভিত্তি তৈরি হয় এবং সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পথ সুগম হয়। নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয় পেয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে বিএনপি।
ভোটের হার বিশ্লেষণে দেখা যায় ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে 49.97% ভোট, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী পেয়েছে 31.76% ভোট, শাপলাকলি প্রতীকে এনসিপি পেয়েছে 3.05%, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.70% এবং রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিস 2.09% ভোট অর্জন করেছে। অন্যান্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার 1%-এর নিচে রয়েছে। এই নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল এবং 274 জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। বিএনপি সর্বোচ্চ 291টি আসনে প্রার্থী দিয়েছে, যেখানে কোনো প্রার্থীকে জামানত হারাতে হয়নি, যা দলটি সাংগঠনিক শক্তির ইঙ্গিত দেয়। জামায়াতে ইসলামী 229টি আসনে প্রার্থী দেয়, যার মধ্যে 3 জন জামানত হারান। বিগত সংসদের বিরোধী দল জাতীয় পার্টি 198টি আসনে প্রার্থী দিলেও তাদের মধ্যে মাত্র 5 জন জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন। বাকিরা নির্ধারিত ভোট সংখ্যা না পাওয়ায় জামানত হারিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় পর এককভাবে সরকার গঠনের সুযোগ পাওয়া বিএনপির জন্য যেমন বড় রাজনৈতিক অর্জন, তেমনি এটি একটি বড় দায়িত্ব। অর্থনীতি পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি হ্রাস, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন, এসব খাতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার চাপ থাকবে নতুন সরকারের উপর। সংসদে উল্লেখযোগ্য আসন পাওয়া জামায়াতে ইসলামী সহ অন্যান্য দল বিরোধী রাজনীতিতে কি ভূমিকা নেয়, সেটিও আগামী দিনের রাজনৈতিক পরিবেশ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।